Welcome to all of you in my healthcare channel, Homeopathy for Healthy Life. Namaskar. Myself, Dr. Tuhin Mukherjee, consultant homeopathic physician of 20 years of experience since 2005. আজকে আমার এই আলোচনা আমাদের প্রত্যেকের পরিবারের একজন ভেরি স্পেশাল ফ্যামিলি মেম্বারকে নিয়ে। হ্যাঁ, আমি আজকে কথা বলছি ল্যাকটেটিং মাদার বা নার্সিং ওমেনদের নিয়ে, যিনি সদ্য মা হয়েছেন এবং যিনি যার শিশু সন্তানটিকে কোলে নিয়ে অফুরন্ত আনন্দে এক স্বপ্নের জাল বুনে চলেছেন। তাদেরকে নিয়েই আজকে আমার এই প্রতিবেদন। আমি আমার দীর্ঘ ক্লিনিক্যাল প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতায় দেখেছি আমাদের ক্লিনিকে অনেক সময়তেই যারা ল্যাকটেটিং মাদার বা নার্সিং ওমেনরা তারা একটা বিশেষ সমস্যা নিয়ে আসেন, যে সমস্যাটা খুব কমন না হলেও আবার আনকমনও বলা যায় না। তারা এসে আমাদের কাছে কমপ্লেন করেন যে ডাক্তারবাবু, আমার শিশুকে আমি ঠিকমতো ব্রেস্ট ফেড করাতে পারছি না, আমার বুকের দুধ এতটাই কম হচ্ছে যে ওর পেট ভরছে না। এটাই হচ্ছে তাদের প্রধান সমস্যা এবং এটা তাদেরকে এতটাই ওরিড করে ফেলেছে যে তারা পারিবারিক জীবনে ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং সবসময় অল্টারনেটিভ কিছু করার কথা ভাবছে। তা এই নিয়েই হচ্ছে আমার আজকের এই আলোচনা। তা ব্রেস্ট ফিডিং আপনার শিশু ঠিকমতো করতে পারছে না বা আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হচ্ছে, এটার পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। তা আমি আজকে আমার আলোচনা দুটো ভাগে করব। প্রথম ভাগটা হচ্ছে কি কি কারণে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হতে পারে এবং আপনি যদি এই কারণগুলো সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন তাহলে আপনি এগুলোকে প্রিভেন্ট করতে পারেন, অর্থাৎ প্রতিরোধ করতে পারেন। কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চললে এবং কিছু ব্যাপারে সতর্ক থাকলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হওয়ার এই যে সমস্যা সেটা আপনার আসবে না। আর 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় ভাগে আমি আলোচনা করব যে যদি কোনো কারণে আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হয়ে থাকে তাহলে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সেটা থেকে কিভাবে আপনি চটজলদি মুক্ত হতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট ছাড়াই। যাই হোক, আমার প্রথম আলোচনা হচ্ছে যে কি কি কারণে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হতে পারে। যে বিষয়গুলি আমি আলোচনা করব অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন, আশা করি এগুলি প্রত্যেকটি আপনার কাজে লাগবে। নাম্বার 1, আপনার শিশুকে প্রপারলি ব্রেস্ট মিল্ক খাওয়ান। অনেক সময় আমরা এটা দেখতে পাই, মানে ক্লিনিকে মায়েরাই অভিযোগ করেন যে আমার শিশু ঠিকমতো ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, আমি বেশ কয়েকদিন ধরে চেষ্টা করলাম কিন্তু দেখলাম যে ওর পেট ভরছে না বা ও কাঁদছে, সেই জন্য আমি ফর্মুলা মিল্ক বা কৌটোর দুধ দিতে শুরু করলাম। আমার একান্ত অনুরোধ তাদের কাছে, এটা একেবারেই করবেন না। একটা জিনিস জেনে রাখুন যে আপনার শিশু যত বেশি পরিমাণে বা যত বেশি বার ব্রেস্ট মিল্ক খাওয়ার চেষ্টা করবে ততই ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়তে থাকবে। কারণ শিশু যখনই ব্রেস্ট মিল্কটা খাবার চেষ্টা করবে, অর্থাৎ নিপেলে মুখ দেবে এবং শাক করার চেষ্টা করবে, তখনই প্রত্যেকবার আপনার ব্রেস্ট টিস্যুতে একটা নিউরোলজিক্যাল স্টিমুলেশন যাবে এবং তার ফলে কিছু হরমোনাল চেঞ্জ ঘটবে এবং সেই কারণে ব্রেস্ট মিল্কের প্রোডাকশন ধীরে ধীরে বাড়বে। নিয়ম হচ্ছে আপনার শিশুকে প্রতি 24 ঘন্টায় কমপক্ষে 8 থেকে 12 বার অবশ্যই ব্রেস্ট ফিড করান, এর কমে কখনোই নয়। এবারে আপনি যদি দেখেন যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন তুলনামূলকভাবে কম হচ্ছে তাহলে তাকে এই ব্রেস্ট মিল্ক খাওয়ানোর ফ্রিকোয়েন্সিটা আরো বাড়িয়ে দিন। বারবার আপনি তাকে চেষ্টা করলে সে এই যে সাকিংটা করবে তার ফলে কিন্তু ব্রেস্ট মিল্কের প্রোডাকশন বাড়বে। ও কম পাচ্ছে বলে চট করেই তাকে ফর্মুলা মিল্ক ধরিয়ে দেওয়া, এটা একেবারেই করবেন না। কারণ আপনি যদি প্রথম থেকেই তাকে ফর্মুলা মিল্ক বা কৌটোর দুধ ধরিয়ে দেন যে তার পেট ভরছে না এই কথাটা ভেবে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে ও প্রপার ব্রেস্ট মিল্ক পাবে না বলে
ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে যাবে, এবং যেটা আপনার শিশুর সারা জীবনের জন্য একটা মস্ত বড় ক্ষতি। সুতরাং ব্রেস্ট মিল্ক যদি আপনি বোঝেন যে পরিমাণে কম হচ্ছে, তাহলে তাকে বারবার খাওয়ানোর চেষ্টা করুন। তাতে কিন্তু ব্রেস্ট মিল্কের প্রোডাকশন একটু একটু করে বাড়বে। ফর্মুলা মিল্ক কখনোই দেবেন না, অন্তত পক্ষে পোস্টপার্টাম পিরিয়ডের প্রথম কয়েকটা সপ্তাহে কোনো অবস্থাতেই দেবেন না। এই বিষয়টাতে সতর্ক থাকুন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার শিশুকে প্রথম কয়েক সপ্তাহে কখনোই প্যাসিফায়ার ব্যবহার করবেন না। প্যাসিফায়ার মানে হচ্ছে যে শিশুদের মুখে অনেক সময় ওই চুষি কাঠি দেওয়া হয়, যেগুলো অনেক সময় কাঠ দিয়ে তৈরি হয়, আগেকার দিনে হতো, এখন সিলিকন বা হাই কোয়ালিটি রাবার বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়, শিশুর মুখে দিয়ে দিলেন। এগুলো প্রধানত করা হয় শিশুকে শান্ত রাখার জন্য, বা সে খুব বিরক্ত করছে, কাঁদছে, তাকে শান্ত করার জন্য আপনারা ব্যবহার করে থাকেন। কিন্তু এই প্যাসিফায়ার শিশুর মুখে যদি আপনি বারবার ব্যবহার করেন, তাহলে কিন্তু তার ব্রেস্ট মিল্ক খাওয়ার প্রতি যে প্রবণতা বা টেন্ডেন্সি সেটা কমে যায় এবং শিশুর ক্ষতি হয়। তাই প্রথম কয়েক সপ্তাহে একেবারেই কোনো প্যাসিফায়ার ব্যবহার করবেন না, এটা আপনার শিশুর পক্ষে ভীষণ রকম ক্ষতি হয়ে যাবে, এবং তার ফলে তার ব্রেস্ট মিল্ক টানার প্রতি প্রবণতা কমে যাবে এবং আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশনও কমে যাবে। 3 নম্বর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যদিও এটা রেয়ার কজ, সিজারিয়ান সেকশনের পরে যে জায়গাটা অপারেশন হয়েছে সেই ইনসিশন এরিয়াতে আনফরচুনেটলি কোনো ইনফেকশন হয়ে গেল, বা সেই জায়গাটা হিল করতে দেরি হচ্ছে, মাদাররা সেই জায়গাতে একটা টেন্ডারনেস বা ব্যথা বা যন্ত্রণা বা যে কোনো রকম আনইজিনেস ফিল করছেন, সেই কারণে তার শিশুটাকে প্রপারলি হোল্ড করতে পারছেন না, ধরতে পারছেন না, এবং শিশু তুলনামূলকভাবে ব্রেস্ট ফেড কম করছে এবং সেই কারণে ব্রেস্ট মিল্ক কমে যাচ্ছে। এরকম কোনো সমস্যা যদি আপনার অপারেশনের জায়গায় হয় ডেলিভারির পরে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। তিনি প্রপার মেডিকেশন দিয়ে বা অন্যান্য যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনটেন করে, প্রপার হাইজিন মেনটেন করে ব্যাপারটাকে ক্লিয়ার করে দেবেন। পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই মায়েরা প্রেগন্যান্সি পিরিয়ডে বা গর্ভাবস্থায় প্রলংড রেস্টে থাকেন। এইটা কিন্তু খুব ক্ষতিকারক। একটা কথা মনে রাখুন, প্রেগন্যান্সি পিরিয়ডে আপনার যদি কোনো সিরিয়াস কমপ্লিকেশন কিছু না থাকে, তাহলে আপনি সম্পূর্ণ নর্মাল লাইফ লিড করবেন। অনেকে আছেন যে বেশিরভাগটা সময় শুয়ে কাটাচ্ছেন, বসে কাটাচ্ছেন, কোনো কাজকর্ম করছেন না। এইরকম ভাবে যদি আপনার প্রেগন্যান্সি পিরিয়ডটা বেশিরভাগটাই চলতে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ডেলিভারির পরে আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাবে। প্রেগন্যান্সি পিরিয়ডের সময় আপনি একদম স্বাভাবিক কাজকর্ম করুন, অবশ্যই কোনো খুব ভারী কাজ করবেন না, কিন্তু প্রেগন্যান্সির আগে আপনি দৈনন্দিন জীবনে যে নর্মাল কাজগুলো করতেন সেগুলো সমস্ত কিছু করবেন, স্বাভাবিক হাঁটাচলা করবেন, হালকা যোগব্যায়াম করবেন এবং পর্যাপ্ত পরিমাণে সমস্ত রকম খাবার খাবেন, অর্থাৎ নর্মাল লাইফস্টাইলটাকে মেনটেন করুন। কখনোই সেডেন্টারি লাইফস্টাইল বা দীর্ঘক্ষণ শুয়ে বসে থাকা, রেস্ট নেওয়া, এগুলো করবেন না, এতে কিন্তু ক্ষতি হবে। পরবর্তী যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, অনেক সময় শিশুকে যখন আপনি ব্রেস্ট ফিড করান তখন শিশুর সাথে মায়ের পুওর অ্যাটাচমেন্ট থাকে, মানে যেটাকে আমরা বলি ল্যাচিং। এই ল্যাচিংটা প্রপার হয় না বলে অনেক সময় শিশু ব্রেস্ট ফিড করতে পারে না প্রপারলি। এই ল্যাচিং এর সময় মনে রাখবেন, আপনি শিশুকে যখন ধরবেন তখন শিশুর মুখটা যেন ওয়াইড ওপেন থাকে, মানে নিপলে যখন শিশুর মুখটা দেবেন, মুখটা যেন পরিষ্কারভাবে খোলা থাকে, এমন ভাবে খোলা থাকে যে নিপেলের চারপাশে যে অ্যারিওলা পোর্শনটা থাকে, অর্থাৎ ব্রাউন যে সার্কুলার এরিয়াটা থাকে, এই পুরো অ্যারিওলাটা যেন ওর মুখের মধ্যে থাকে। এইভাবে শিশুকে ধরবেন। আর শিশুর যে চিবুকটা, চিনটা, সেটাকে ব্রেস্টের মধ্যে কিছুটা প্রেস করে ধরবেন, কিন্তু খেয়াল রাখবেন ওর নাক যেন কোনো রকম ভাবে বন্ধ না হয়ে যায়, নেজাল ব্লকেজ যেন না হয়, ও স্বাভাবিক ভাবে যেন শ্বাস প্রশ্বাস নিতে পারে। এইভাবে যদি আপনি শিশুকে প্রপারলি হোল্ড করতে পারেন, তাহলে ও প্রপার ব্রেস্ট ফিডিং করতে পারবে এবং স্বাভাবিকভাবেই আপনার ব্রেস্ট মিল্কের প্রোডাকশনও একটু একটু করে বাড়বে। আরেকটা জিনিস, পরবর্তী যে কথাটা আমি বলছি, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি অনেকবার দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডেলিভারির পরে কোনো কোনো মায়েরা হঠাৎ করে হেলথ কনসাস হয়ে পড়েন খুব,
দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি পিরিয়ডে বা আফটার ডেলিভারির পরে তাদের শরীরে বেশ কিছুটা ফ্যাট বেড়ে গেছে, পেটের দিকটা তাদের বেশ কিছুটা মোটা হয়ে গেছে বা কিছুটা ভুঁড়ি বেড়ে গেছে, তারা দেখছেন যে তাদের শরীরটা অনেকটা মোটাসোটা হয়ে গেছে। হঠাৎ করে তাদের মনে হলো যে আমাদের পারিবারিক জীবনে, আমাদের সোশ্যাল জীবনে বা সোশ্যাল লাইফে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের গ্ল্যামার কমে যাচ্ছে। হ্যাঁ, আমাকে খুব তাড়াতাড়ি স্লিম অ্যান্ড ট্রিম হতে হবে এবং আমার গ্ল্যামার বাড়াতে হবে। এই করতে গিয়ে তারা কি করেন যে কোনো কারণ ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই হঠাৎ করে ডায়েটিং করতে শুরু করে দেন এবং এমন ভাবে ডায়েটিং করতে শুরু করে দেন যে তাদের খাওয়া কমিয়ে দিলেন, কারণ তাড়াতাড়ি রোগা হতে হবে, সুতরাং খাওয়া কমিয়ে দিলেন। তার ফলে কি হলো, তাদের ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে গেল। যে সময়টাতে আপনার খাওয়াটা বাড়ানোর দরকার এবং সমস্ত ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দরকার, ঠিক সেই সময়টাতে আপনি মানে অতিরিক্ত হেলথ কনসাস হতে গিয়ে আপনার খাবার দাবার কমিয়ে দিলেন এবং তার ফলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে গেল এবং তার ফলে আলটিমেটলি কি হলো, আপনার শিশুটা ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং ল্যাকটেটিং পিরিয়ডে অবশ্যই চেষ্টা করুন আপনার শিশুর দিকে খেয়াল রাখতে এবং পর্যাপ্ত পরিমাণে প্রপার খাওয়া দাওয়াটা করতে। পরবর্তী যে জিনিসটা অনেক সময় সমস্যা হয় সেটা হচ্ছে যে প্রপারলি হাইড্রেশন হয় না বলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন অনেক সময় কমে যায়। আপনারা যেমন সলিড খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত রকম পর্যাপ্ত পরিমাণে খাবেন, তেমনি খাবারের মধ্যে যেন জলীয় অংশও পর্যাপ্ত পরিমাণে থাকে। যেমন ল্যাকটেটিং পিরিয়ডে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং আপনি যে ধরনের খাবার দাবার খাচ্ছেন তার মধ্যে যেন লিকুইড মেটেরিয়ালস পর্যাপ্ত পরিমাণে থাকে। যেমন আপনি ভেজ এবং নন ভেজ স্যুপ খেতে পারেন, ডাল খেতে পারেন এবং যা যা খাবার দাবার খাচ্ছেন তার মধ্যে যেন ওয়াটারি পোর্শনস সাফিসিয়েন্ট থাকে। আপনি যদি প্রপারলি হাইড্রেটেড না হন বা বলা যেতে পারে যদি ডিহাইড্রেটেড হন, শরীরে যদি জলের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাবে। এই ব্যাপারে সতর্ক থাকুন। পরবর্তী জিনিস হচ্ছে যে কিছু ক্ষেত্রে দেখা যায় মায়েদের ক্ষেত্রে নিপলের অ্যাবনর্মালিটি থাকে। যেমন ফ্ল্যাট নিপল বা ইনভার্টেড নিপল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিপল সিল্ড ব্যবহার করতে পারেন, দিয়ে আপনার শিশুকে ব্রেস্ট ফেড করাতে পারেন, অথবা ব্রেস্টকে চেপে প্রেসার দিয়ে আপনি মিল্কটাকে কোনো বটলের মধ্যে কালেক্ট করে শিশুকে খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় যে নিপলে ইনফেকশন হয় বা ক্র্যাকড নিপল থাকে, সেই জন্য নিপল বা অ্যারিওলা পোর্শনটাতে টেন্ডারনেস বা ব্যথা থাকে, সেই জন্য মা ঠিকমতো বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারেন না। এইরকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, তিনি আপনাকে প্রপার ওষুধ দিয়ে বা কিছু নিয়ম কানুন মেনে চলতে বলবেন, যার জন্য এই সমস্যাগুলো চলে যাবে। একটা জিনিস সর্বদাই খেয়াল রাখবেন, যদি আপনি বাচ্চাকে প্রপারলি ব্রেস্ট ফিড করাতে না পারেন আপনার নিজের সমস্যার জন্য, তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন অটোমেটিক্যালি কমবে। পরবর্তী যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এই জায়গাটা মারাত্মক একটা ইম্পর্টেন্ট জায়গা। প্রেগন্যান্সি পিরিয়ডে বা ডেলিভারির সময় আপনার থাইরয়েড হরমোন অবশ্যই চেক করবেন। আপনি যখন প্রেগন্যান্সি পিরিয়ডে আছে তখন কনসার্ন ডক্টর ডেফিনেটলি সেটা চেক করে নেবেন। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের এই গলার কাছে থাকে, এখান থেকে বেরোয় থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোন যদি আপনার শরীরে খুব বেশি কমে যায় এবং সেটা যদি মাসের পর মাস চলতে থাকে, যে কন্ডিশনটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, এইটা যদি হয় তাহলে আপনার শরীরের যে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া সেটা কমে যাবে। ল্যাক অফ থাইরয়েড হরমোন মেটাবলিজমকে কমিয়ে দেয় এবং মেটাবলিজম কমলেই কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাবে। অথবা ধরুন আপনার ফ্যামিলিতে স্ট্রং হিস্ট্রি আছে হাইপোথাইরয়েডিজমের, মানে এরকম অনেকেই ভুগছেন থাইরয়েড ডিসঅর্ডারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক হতে হবে এবং থাইরয়েড হরমোন চেক করে যদি সেটা দেখা যায় কম থাকে তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। অথবা ধরুন আপনার পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যদি থাকে, ওভারিতে সিস্ট থাকে এবং এই নিয়ে আপনি অনেক দিন ধরে সাফার করছেন, তাহলে প্রেগন্যান্সি পিরিয়ডের সময় বা তার আগে আপনি আপনার কনসার্ন ডক্টরকে অবশ্যই জানাবেন, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেলিভারির পরে ইনডিরেক্টলি ব্রেস্ট মিল্ক প্রোডাকশনকে কমিয়ে দেয় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য। তারপরে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, এটাও একটা মারাত্মক জিনিস। এই কথাটার মানে হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি যদি হাই ব্লাড সুগার লেভেলে ভোগেন
অর্থাৎ আপনার ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য আপনার ডায়াবেটিস হয়েছে এবং আপনার পুরো প্রেগন্যান্সি পিরিয়ড জুড়ে অথবা ডেলিভারির পরেও দেখা যাচ্ছে যে আপনার ব্লাড সুগার লেভেল ভীষণ বেশি, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। এই জেস্টেশনাল ডায়াবেটিস আপনার যদি থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মতো প্রপারলি ওষুধ খান এবং নিয়ম কানুন মেনে চলে সেই ব্যাপারটাকে পুরোপুরি কন্ট্রোল করুন। কারণ এই ধরনের ডায়াবেটিস যদি চলতে থাকে প্রেগন্যান্সির সময় অথবা আফটার ডেলিভারি, তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন নিশ্চিতভাবে কমিয়ে দেবে। আবার অনেক সময় এরকম একটা কন্ডিশন দেখা যায় যে আফটার ডেলিভারি প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ শরীরে কমে গেল। প্রোল্যাকটিন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের ব্রেনে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে রিলিজ হয়। এই প্রোল্যাকটিন হরমোন ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে। যদি প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ কোনোভাবে কমে যায় তাহলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাবে। সুতরাং ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে গেলে আপনাকে প্রোল্যাকটিন হরমোনটাও চেক করে নিতে হবে। সুতরাং এই সমস্ত হরমোনাল ইমব্যালেন্সের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, যেমন হাইপোথাইরয়েডিজম, যেমন হাই ব্লাড সুগার লেভেল বা জেস্টেশনাল ডায়াবেটিস, যেমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা প্রোল্যাকটিন হরমোন কমে যাওয়া। এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আপনাকে নিয়মিত চেক করতে হবে। যদি এই ব্যাপারগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা করতে হবে। এরপরে যে সমস্যাটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে লাইফস্টাইল ফ্যাক্টরস। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখতে পাই যে ডেলিভারির পরে অথবা ডেলিভারির আগে প্রেগন্যান্সি পিরিয়ডেও অনেক মা কিছু মানসিক সমস্যাতে ভুগছেন। সেই মানসিক সমস্যা হতে পারে তার ব্যক্তিগত, হতে পারে তার পারিবারিক, হতে পারে অর্থনৈতিক, যে কোনো ব্যাপারেই হোক না কেন প্রচন্ড রকম মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এইটাতে ভুগছেন এবং সেটা দিনের পর দিন চলছে। এইরকম নেগেটিভ মেন্টাল কন্ডিশন যদি আপনার মাসের পর মাস চলতে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাবে। সবসময় চেষ্টা করবেন যে প্রেগন্যান্সি পিরিয়ডে বা আফটার ডেলিভারি সবসময় খুশিতে বা আনন্দে থাকতে। আপনি যত বেশি নিজের লাইফটাকে কমপ্লিকেটেড করে তুলবেন, যত বেশি আপনি অ্যাংজাইটিতে থাকবেন, ডিপ্রেশনের মধ্যে থাকবেন, স্ট্রেসের মধ্যে থাকবেন, তত কিন্তু শরীরের ভেতরে একটা গ্রস হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে এবং তার জন্য ব্রেস্ট মিল্ক প্রোডাকশন নিশ্চিতভাবে কমে যাবে এবং আপনার শিশুটি ক্ষতিগ্রস্ত হবে। আপনার জীবনে যদি এইরকম ধরনের কোনো স্ট্রেস বা অ্যাংজাইটি আসে, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে বিভিন্ন পদ্ধতিতে সেটা থেকে যতটা সম্ভব বেরিয়ে আসা যায়। আচ্ছা, ডেলিভারির পরে অনেক সময় অনেক মায়েরা সঙ্গে সঙ্গেই কয়েকদিন পরেই ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভনিরোধক বড়ি খেতে শুরু করেন, যেটাকে বলা হয় কম্বাইন্ড ওসিপি। এই ওসিপি খাবার ব্যাপারে কিন্তু ভীষণ সাবধান। ওসিপি দু ধরনের হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন কন্টেনিং পিল আর একটা হচ্ছে প্রোজেস্টিন অনলি পিল। যে সমস্ত ওসিপিতে ইস্ট্রোজেন হরমোন থাকে অর্থাৎ ইস্ট্রোজেন কন্টেনিং পিল, সেগুলো একেবারেই খাবেন না, কারণ ইস্ট্রোজেন কন্টেনিং পিল কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশনকে কমিয়ে দিতে পারে। তুলনামূলকভাবে যেগুলো প্রোজেস্টিন অনলি পিল সেগুলো সেফ, সেগুলো ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে খুব একটা সমস্যা করে না। সুতরাং আফটার ডেলিভারি আপনি যদি ওসিপি খান অর্থাৎ গর্ভনিরোধক বড়ি খান তাহলে সবসময় সেটা ডাক্তারবাবুর পরামর্শ মতো খাবেন। নিজের ইচ্ছা মতো দোকান থেকে কিনে নিয়ে যেটা ইচ্ছা হচ্ছে কিনে খেয়ে নিচ্ছি এটা কখনো করবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনার শিশুর ক্ষতি হবে, কারণ ব্রেস্ট মিল্ক প্রোডাকশন উল্টোপাল্টা ভাবে কমে যেতে পারে। পরবর্তী যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যদি স্মোকার হন বা আপনার যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে তাহলে প্রেগন্যান্সি পিরিয়ডে বা আফটার ডেলিভারি এই ব্যাড হ্যাবিটগুলোকে অবশ্যই ত্যাগ করুন। স্মোকিং বা অ্যালকোহল এই অভ্যাস যদি আপনার ক্রনিক্যালি থাকে দীর্ঘদিন ধরে তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন নিশ্চিতভাবে কমে যাবে। সুতরাং এই ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। আর তারপরে হচ্ছে যে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে যদি আপনার প্রেগন্যান্সি পিরিয়ডে বা তার আগে কোনো সময় ব্রেস্ট সার্জারি হয়ে থাকে ডিউ টু এনি কজ, তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন অনেক সময় কমে যায়, কিন্তু সেটা আনফরচুনেট কেস, সেখানে চটজলদি কিছু করার থাকে না। আর লাস্ট যেটা কজ সেটা হচ্ছে প্রপার নিউট্রিশন।
যেটা আমি একটু আগেই বলেছি যে প্রেগন্যান্সি পিরিয়ডে বা আফটার ডেলিভারি আপনার খাবার দাবারটা ঠিক হওয়া দরকার। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের প্রপার সামঞ্জস্য থাকা অবশ্যই উচিত, এবং আপনি এমন ধরনের খাবার দাবার খাবেন যেটাতে সমস্ত ধরনের এসেনশিয়াল ভিটামিনস এবং মিনারেলস আর মাইক্রোনিউট্রিয়েন্টস সমস্ত কিছু আছে। যদি আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে তাহলে যে সমস্ত খাবারগুলোতে আয়রন বেশি থাকে সেগুলো আপনাকে খেতে হবে, প্রয়োজন হলে আয়রন সাপ্লিমেন্ট খেতে হবে। যদি আপনার শরীরে ভিটামিন বি12 বা বি কমপ্লেক্স কম থাকে তাহলে আপনাকে বি কমপ্লেক্স বা বি12 সাপ্লিমেন্ট খেতে হবে। যদি ক্যালসিয়াম কম থাকে তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে হবে, বা সেই ধরনের খাবার অবশ্যই খেতে হবে যেগুলোতে ক্যালসিয়াম বা ভিটামিন বেশি থাকে। সিমিলারলি জিঙ্ক বা আয়রন বা ম্যাগনেসিয়াম, এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো আফটার ডেলিভারি ভীষণ রকম দরকার হয়। এগুলো যদি শরীরে ভীষণ রকম কমে যায় তাহলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন নিশ্চিতভাবে কমে যাবে। সুতরাং প্রপার নিউট্রিশন আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশনকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এতক্ষণ ধরে যে কারণগুলো আমি বললাম, আশা করি সবকটা কারণ আপনারা বুঝতে পেরেছেন। এই কারণগুলো যদি একটু মাথায় রাখেন এবং সেই ব্যাপারে সতর্ক থাকেন তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না, বা আপনার শিশুটি কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এইবারে ব্রেস্ট মিল্ক কমে যাওয়ার শেষ কারণটা বলি। শেষ কারণটা হচ্ছে যেখানে কোনো কারণ নেই। তার মানে মেডিকেল টার্মে একটা কথা আছে যেটাকে বলা হয় ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক কথাটার মানে হচ্ছে, ধরুন এতক্ষণ ধরে যে কারণগুলো আমি আলোচনা করলাম সেই কারণগুলোর কোনোটাই আপনার নেই, মানে ডিটেক্টেবল কোনো কজ নেই, অর্থাৎ আপনার শরীরে কোনো হরমোনাল ইমব্যালেন্স নেই, অথবা যদি থাকে সেটাও ওয়েল কন্ট্রোলড। আবার আপনি স্বাভাবিকভাবে সমস্ত রকম খাবার দাবার খাচ্ছেন, আপনার খাবারের মধ্যে সলিড এবং লিকুইড পর্যাপ্ত পরিমাণে আছে, আপনি যে ধরনের খাবার দাবার খাচ্ছেন তাতে সমস্ত রকম এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস সবকিছু ঠিকঠাক আছে, আপনি আপনার বেবিকে প্রপারলি ব্রেস্ট ফিড করাচ্ছেন, সেই প্রসিডিওরেও কোনো সমস্যা নেই, আপনার স্মোকিং বা অ্যালকোহলের কোনো হ্যাবিট কিছু নেই, অথবা ধরুন আপনার সিজারিয়ান সেকশনের পরেও বিশেষ কোনো কমপ্লিকেশন কিছু নেই, আপনি শিশুকে যতবার ব্রেস্ট ফিড করানো নর্মালি প্রয়োজন ততবারই করাচ্ছেন, আপনার কোনো মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনেরও কোনো সমস্যা নেই, অর্থাৎ ডিটেক্টেবল কজ কিছুই নেই যেগুলো আমি এর আগে বললাম। অথচ তারপরেও দেখা যাচ্ছে যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন স্বাভাবিক নয় বা কম, অর্থাৎ এইরকম যদি কন্ডিশন হয় তখন সেটাকে বলা হয় ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক কথাটার অর্থ হচ্ছে যেখানে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই রকম যদি কারণ আপনার থাকে বা আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে বা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এর থেকে চটজলদি মুক্ত হতে পারেন। এইটাই হচ্ছে আমার আজকের ভিডিওর দ্বিতীয় এবং শেষ পর্যায়ে। আমি একটা হোমিওপ্যাথিক ওষুধের নাম আপনাদেরকে জানিয়ে রাখি, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। ওষুধটার নাম হচ্ছে রিসিনাস কমিউনিস। এই ওষুধটা 3rd বা 6th পোটেন্সিতে সাধারণত ব্যবহার করা হয়। 3 অথবা 6 ওষুধের পাওয়ার। আপনি 3 অথবা 6 পাওয়ারটা দোকান থেকে কিনে আনলেন, কিনে আনার পরে সেটাকে কিভাবে ব্যবহার করবেন, একটা কাপে 1/4 কাপ জল নিয়ে যদি ওষুধের পাওয়ার 3 হয় তাহলে 5 ফোঁটা ওষুধ ওই 1/4 কাপ জলে মিশিয়ে নিয়ে পুরোটা খেয়ে নেবেন। এইভাবে 4 ঘন্টা অন্তর অন্তর দিনে 4 বার করে খাবেন, এবং প্রতিদিন 4 বার করে 7 থেকে 10 দিন মতো কন্টিনিউ করুন, দেখবেন ব্রেস্ট মিল্ক প্রোডাকশন খুব ভালোভাবে বেড়ে গেছে। এটা হলো রিসিনাস কমিউনিস 3। আর যদি আপনার কাছে 6 পোটেন্সি থাকে তাহলে 5 ফোঁটার বদলে 3 ফোঁটা নেবেন এবং 4 ঘন্টা পর পর ওরকম দিনে 4 বার খাবেন 7 থেকে 10 দিনের জন্য। এই রিসিনাস কমিউনিস হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে একটা ওয়ান্ডারফুল ড্রাগ, যেটা ইডিওপ্যাথিক ল্যাক অফ ব্রেস্ট মিল্ক প্রোডাকশনকে বাড়িয়ে দিতে পারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট ছাড়া। ডক্টর কনসালটেশন ছাড়া এটা আপনারা ব্যবহার করতে পারেন, প্রোভাইডেড দ্যাট
মনে রাখবেন যে আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের পেছনে নির্দিষ্ট কোনো ডিটেক্টেবল কারণ নেই, তাহলেই এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ করবে এবং আপনার এই সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করবে। তাহলে আজকের আমার আলোচনা এই পর্যন্তই। আপনার শিশুকে সুস্থ রাখুন, আপনি নিজেও ভালো থাকুন। ব্রেস্ট মিল্ক কোনো কারণে যদি কমে যায় তাহলে একেবারেই আতঙ্কিত হওয়ার মতো কোনো ব্যাপার কিছু নেই। আপনি নিজে যদি বুঝতে না পারেন তাহলে আপনার নিকটবর্তী হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, বা আপনার যে কনসার্ন ডক্টর আছে তাকে ব্যাপারটা বলুন। তিনি পরীক্ষা করে বুঝে যাবেন যে ঠিক কি কারণে আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হচ্ছে, সেই মতো তিনি আপনাকে নির্দেশ দেবেন। যদি সেইভাবে কোনো ডিটেক্টেবল কজ খুঁজে না পাওয়া যায় তাহলে যে হোমিওপ্যাথিক ওষুধটা আমি বললাম এটার ব্যবহার করলে আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন অনেকটা বেড়ে যাবে এবং আপনার শিশু প্রপার ব্রেস্ট মিল্ক পাবে পুরো পিরিয়ডটা জুড়েই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার শিশু সন্তানকে নিয়ে আপনি আনন্দে দিন কাটান। নমস্কার।